আমরা অলরেডি নির্বাচনের মাঝে আছি। যারা বহুদিন ধরে বলছিল যে 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সকল দলের স্বতঃস্ফূর্ত নমিনেশন সাবমিশনের মাধ্যমে তাদের এই বক্তব্য প্রমাণিত হয়েছে। আমরা আশা করি বাংলাদেশের ঘরে ফিরবেন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ইতিমধ্যেই আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি বিদায় এটা প্রতিকারের জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি। আপনারা জানেন যে নমিনেশন বাছাই পর্ব চলছে ইলেকশন কমিশনে, এবং সেখানে একই নিয়মে বিভিন্ন জায়গায় কাকে উপযুক্ত মনে করছে প্রার্থীকে ওকে করে দিয়েছে, আবার একই রকম কেসে কাকে বাতিল করেছে। এখানে দুটি প্রধান সাবজেক্ট ছিল কারণ নমিনেশন বৈধ কিংবা অবৈধ এটা বিবেচনার জন্য। গ্রস একটা হচ্ছে ঋণ খেলাপি, আর একটা হচ্ছে দ্বৈত নাকল্য। ঋণ খেলাপির ব্যাপারে তো এটা স্পষ্ট সবসময় এটা ছিল, কিন্তু কিছু কিছু জায়গা আমরা ইলেকশন কমিশনের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। আর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও প্রাথমিক বাচ্চায় একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে, কাউকে অবৈধ করছে, এটা হিয়ারিং চলছে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নথি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আর কি যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ দৃষ্টিকে ফয়সালা করা হয়। অন্যথায় এই দুটো জিনিস প্রমাণিত হবে। এক হচ্ছে এই ইলেকশন কমিশনার দুর্বল, তাদের পক্ষে ইলেকশন করার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কিনা একটা সন্দেহের অবকাশ থাকবে, অথবা এই নির্বাচন কমিশন কোন একটি পার্টিকুলার দলের প্রতি পক্ষপাতিত্ব করছে। এই ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভিতরে সংশয় এবং হতাশা দেখা দিতে পারে। আমরা আরেকটি কথা বলছি, গত 2-3 সপ্তাহ ধরে কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেদিকে সুস্পষ্ট লঙ্ঘন করবে। আমরা বলছি কাউকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অন্যতম প্রধান দল হিসেবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে, প্রধানকে সম আচরণ দিতে হবে। যদি এটার ব্যর্থ হয় তাহলে জাতি পক্ষপাতমূলক অপরাধের দোষে এই ইলেকশন কমিশনকে দোষী হিসাবে সাব্যস্ত করবে এবং লেভেল প্লেইং ফিল্ড এখানে বিনষ্ট হবে। আমরা আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করছি, বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে কোনো এসপি এবং ডিসি যারা রিটার্নিং অফিসার তাদের আচরণে পক্ষপাতদুষ্ট একটা ভূমিকাকে আমরা লক্ষ্য করছি। আমরা তাদের তালিকা করেছি, আরও আমরা এটা অবজার্ভ করতে থাকবো। এরকম ব্যক্তিদেরকে চিহ্নিত করে আমরা ইলেকশন কমিশনকে মৌখিকভাবে বলেছি, আমরা লিখিত দেইনি এখনো, আমরা একটা অবজার্ভ করছি। সেই বিষয়টি আজকে প্রধান উপদেষ্টাকে আমরা অবহিত করেছি। যদি ইলেকশন কমিশন যথাযথ ভূমিকা না নেয় তাহলে যেন চিফ অ্যাডভাইজার সেখানে হস্তক্ষেপ করেন, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান, যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
আমরা সেটাও তার দৃষ্টি আকর্ষণ করেছি এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য চেষ্টা করছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন, সম্ভবত আজকে অথবা গতকাল মন্ত্রী পরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। সুতরাং সেই জন্য যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি একটা উল্লেখযোগ্য কাজ তারা করলেন এবং সেই জন্য আমরা অ্যাডভান্স চিফ অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছি। সুতরাং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপিত হবে এবং আমাদেরকে এটাও বলেছেন যে কোনো কেন্দ্র মিস হয় কিনা সেটা আপনাদের সাংগঠনিক চ্যানেলে আপনারা লোকান্তর করবেন এবং আমাদেরকে অবহিত করবেন। একটি প্রশ্ন আসছিল এবং নানা জায়গা থেকে প্রশ্ন আসছিল যে ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে আর্মিদেরকে ডিপ্লয় করা হবে কি। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, রেড, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না, কারণ এটা প্রাইভেসিতে এফেক্ট করবে এবং ভোটারদের ভিতরে এক ধরনের ভয় ভীতি তৈরি হতে পারে। কাজও নেই চিফ অ্যাডভাইজার এবং তাদের সেখানে উল্লেখযোগ্য কোনো কাজ নেই, তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল করা এবং সেটা বুথের বাইর থেকে তাদেরকে করতে। চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা হবে না। আমরা মাঝখানে শুনেছিলাম এরকম একটি বিষয় ঘটতে যাচ্ছে, সেই জন্য আমরা গুরুত্বের সাথে এটা দৃষ্টি জেনেছি এবং উনি বলেছেন না এটা হবে না, উনি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা বলেছি যে ইলেকশনের সময় শুধুমাত্র কাছাকাছি সময় গিয়ে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি বিবেচনা করলে চলবে না। নিরপেক্ষ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড যেদিন ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে কমপক্ষে সেদিন থেকে হওয়ার কথা। এই বলতে কিছু ব্যর্থ হচ্ছে আপনাদের সঙ্গে পরিষ্কার, তাকে অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, তাকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমাদের এটা কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু কন্টেস্টিং পলিটিক্যাল পাওয়ার, সুতরাং ওইদিকে আপনি যা করবেন এদিকেও তাই করতে হবে, সমতা বজায় রাখতে হবে। তো উনি আমাদের কাছে বিশ্বের সাথে বলেছেন যে আমি সেটা আগেই বলে দিয়েছি, হয়নি কেন। এগুলো না হওয়ার জন্য যে ভোটগুলো আছে ওইখানে ওনার অর্ডার এক্সিকিউট করার জন্য যে সমস্ত লোকগুলো সেখানে প্রতিবন্ধক হচ্ছে, আমরা বলছি তাদের ব্যাপারে আপনাকে কঠোর হইতে হবে, স্টেপ নিতে হবে। এবং কিছু উপদেষ্টা আছে, আমি আগেও বলেছিলাম একবার, যে তারা যারা ওনাকে বিভ্রান্ত করে এবং অনেক কিছু ওনাকে জানতে দেয় না। উনি আজকে বলেছেন যে আমি তাতে কিছু জানি না, তাহলে বোঝা গেল যাদের দায়িত্ব ওনাকে জানানো তারা অনেক কিছু থেকে ওনাকে ডাকতে রাখে। আমরা এটাও দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে আমরা বলে যাচ্ছি আপনি সব জানেন না, এ ব্যাপারেও আপনাকে আরো সব জানার মেকানিজম তৈরি করতে হবে। মৌলিকভাবে এ সমস্ত কথাই আমাদের আজকে হয়েছে। আমরা আশা করছি আমাদের যে সমস্ত কথার সাথে নিয়ে একমত হচ্ছেন সেগুলো বাস্তবায়ন করবেন, আর যদি না হয় তাহলে আবার আমরা দৃষ্টি আকর্ষণ করে পরবর্তীতে আমাদের কর্তব্য আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আসলে দেখেন জাতীয় নির্বাচনের সাথে তো ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এক নাম্বার কথা। দুই নম্বর কথা হচ্ছে ইলেকশন কমিশনের প্রধান কাজ হচ্ছে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন করা হচ্ছে। কোন জায়গায় সাংবাদিকদের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় লয়ারদের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় বিজনেস ফার্ম হচ্ছে, কোন জায়গায় গ্রামের সঙ্গীতের নির্বাচন হচ্ছে, এগুলোর এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন অন্যায়ভাবে এবং ক্ষমতা বহির্ভূতভাবে শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনকে একবার স্থগিত করেছিল। এই অপরাধের সে দুষ্ট এবং এটার কারণে আজকে ছাত্রদল ওইখানে গিয়ে অবস্থান গ্রহণ করার জন্য এই সাহসটা পেয়েছে। আপনারাই বলুন, একটা ইউনিভার্সিটি নির্বাচন হবে, ইউনিভার্সিটি আছে, তার আলাদা আইন আছে, তার আলাদা আইন আছে, তার মেকানিজম আছে। কয়েকদিন আগে জগন্নাথের নির্বাচন হয়েছে, যদিও চেষ্টা করেছিল করার জন্য। আমরা তো ইলেকশন চাই, বন্ধ করার আন্দোলন
এটা আমাদের কাছে পিকুলিয়ার মনে হইতেছে। অধিকাংশ জায়গায় তো মানুষ ছাত্ররা এটাই চায় যে ইলেকশন দিচ্ছেন না কেন, এটা কেন করছে এটা কি আপনারা বুঝছেন না বুঝেন না? আপনারা বুঝেন না, তাহলে আমি একটু বুঝে দিই। আপনারা যেহেতু এত সহজ জিনিস বুঝতে পারেন না, এত বড় সাংবাদিক, তাহলে একটু বলতে হয়। এটার কারণ হচ্ছে ডাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে চাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে রাকসুর পরাজয়। তারপরটা হচ্ছে চকসুর পরাজয়। কারণ তারা অনেকেই বলছিলেন যে ওনাদের নেতা লন্ডন থেকে আসার পরে সব উল্টে যাবে, এবং পরে যখন দেখা গেল আসার পরেও জগন্নাথের রেজাল্ট আগের সিলসিলায় ঠিক আছে। এখন জাতীয় নির্বাচনের পরে শাহজালালের একই ধরনের আরেকটি নির্বাচন, তাদের জন্য কিছুটা বদহজমি তো হইতেই পারে। তারা 5 বার যদি পোলাও খায় তাহলে তো বদহজমি হবে। তারা এটা চান না জাতির কাছে আরেকবার পরিষ্কার করতে যে শুধু ডাকসু জাকসু রাকসু জকসু নয়, সিলেটের লোকেরাও ইউনিভার্সিটির লোকেরাও ওনাদেরকে ভোট দিবেন না। এটাই একমাত্র কারণ, আর কোনো কারণ নেই। এখন বুঝছেন? জি, জাতীয় নির্বাচনের প্রভাব এটাই ফেলবে যে যারা এ সমস্ত ইউনিভার্সিটি ভোট দিছে এরা এই জাতিরই একটা অংশ। এরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে লেখাপড়া করছেন। তো যে লোকটা ডাকসুতে শিবিরকে ভোট দিছে সে বাড়িতে গিয়ে তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না। সুতরাং এটা খুব পরিষ্কার যে এই সকল নির্বাচন এই দেশের মানুষের মাইন্ডে শুধু জাতীয় নির্বাচন না, প্রত্যেকটা বিষয়ে মানুষকে প্রভাবিত করছে। ফখরুল সাহেব বলছেন যে এইসব ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। যদি এই সবগুলোতে ছাত্রদল জিতত তাহলে উনি কিন্তু বলতেন এই 5টি জায়গাতে এটা প্রমাণ হচ্ছে জাতি জামাত ইসলামীকে চায় না। যেহেতু জামাত ইসলামী ছাত্ররা জিতে গেছে এই জন্য উনি বলছেন যে এটা কোনো প্রভাব পড়বে না। আপনারা এই গল্পটা জানেন না? এক কৃষক গরিবের ছেলে কলেজে ভর্তি হচ্ছে ইউনিভার্সিটিতে, তো জমিদার বলে তোমার ছেলে কেন ভর্তি করছে, সে তো পাস করতে পারবে না। যখন পাস করছে বলে যে চাকরি পাবে না, যখন চাকরিও পাইছে কয় বেতন দিবে না, যখন বেতনও পাইছে ওইটা তো বরকত হবে না। এটা জানেন না? জানেন না। এখন ডাকসুতে জিতলে বলছে যে চিটাক ইউনিভার্সিটি, যখন ডকসুতে যে গেছে তাদের নেতা আসার পরেও তখন বলে আচ্ছা না এরা ভুল করে ফেলছে, এখন শাহজালাল সে অবস্থা। ইনশাআল্লাহ আপনারা সহ এদেশের মানুষ সচেতন এবং এদেশের মানুষ পুরানো সাদাবাজি দখলবাজি এগুলা দেখতে চায় না। ফাঁক হওয়া ঢাকা ইউনিভার্সিটিতে ফাঁক হওয়া বন্ধ হয়েছে, এটা আপনার জান না কি? ফাঁক হওয়া, আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম একদিন, একটু বেশি নেই, বহুদিন পরে আসছি। তো আমি যেবার ইলেক্টেড হইলাম প্রধান সেক্রেটারি দাঁড়িয়ে খাইতে গেলাম আর আমাকে 2টা পার্টি দিছে, 2 পার্টি। তারপরে 2 পার্টি কেন? স্যার এখানে রিফিউজিয়ার সবসময় 2 পার্টি খায়, ঠিক আছে? তো আমি বললাম যে শুনো আমি 2 পার্টিওয়ালা দিয়েছি না, আমার 1 পার্টি দেওয়া। তো এখন এসব জায়গায় যারা ইলেক্টেড হচ্ছে সেখানে দেখো পরিবর্তন হচ্ছে। আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তন শুরু হয়েছে এই নির্বাচনের পরে পজিটিভ, জাতীয়ভাবে ইনশাল্লাহ আমরা যদি ম্যান্ডেট পাই পুরো বাংলাদেশে এরকম একটা পজিটিভ পরিবর্তন হবে। উই হ্যাভ এ লট অফ, একজন তো বলছেন আই হ্যাভ এ প্ল্যান, আর আমি বলতে চাই উই হ্যাভ এ লট অফ প্ল্যান। আমরা আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন বিএনপির লোকেরা একজনের একটা কার্ড দিচ্ছে ভোটারদের কাছে গিয়ে নিবে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড করছে। তো আসলে এটা কোনো অথরিটির কিছু না, এটা শেষ করে ধোকাবাজি। তো এখনই তারা নির্বাচনের আগেই
প্রতাবাদী রাষ্ট্রদূত মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো নির্বাচনে বিজয়ী হলে কি হবে এটা তো পুরো স্পষ্ট। আজকে আমরা চিফ অ্যাডভাইজার সেটা বলেছি, এটা একটা অবৈধ। চিফ ইলেকশন কমিশনকে আমরা বলছিলাম অবৈধ, এটা থামানোর ব্যবস্থা করতে হবে এবং এটা এলাকা এলাকায় মারামারি সূচনা করবে। তো এবং আচরণ উল্লঙ্ঘন। আমরা 11 দলীয় নির্বাচন ছিল, একটা দল চলে গেছে, এখন 10 দল আছে। কি নাম্বার? আচ্ছা, আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুলদা কি আমাদের সাথে ছিল? এটা দেখার জন্য এগুলো একটা, যেটা আমরা ওনাদের ফ্যামিলি কার্ডের কথা বলছি, ওনাদের কিছু বলতে হবে তো, তো বলো যেটা বলছে তবে এটা ভুল। 11 দলীয় নির্বাচন ছিল, একটা দল বের হয়ে গেছে, এখন 10 দল আছে। আপনাদের শুরু থেকে 11 দলীয় নির্বাচন ছিল, আপনাদের পক্ষ থেকে তার সঙ্গে নতুন করে যোগাযোগের সুযোগ আছে কিনা? কোন দল আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? আমাদের সাথে অনেকগুলা দল যোগাযোগ করছে আমাদের, কিন্তু সিট দেওয়ার তো কোনো উপায় নেই, যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে। তা আমরা বলেছি সিট পাবে না, আসতে পারলে আসা। এরকম অনেক দল আছে যারা আসতে চাচ্ছে। আর আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আলী আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ চরমনের যিনি পিসাব আমির উনি নির্বাচন করবেন না, ওনাদের যে নায়েবে আমির আছে ফয়জুল করিম সাহেব, তা আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উদ্যোগ করব। কারণ আমরা তো জুটি ছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য। সবাইকে ধন্যবাদ। কিন্তু সাধারণ জনগণের নিরাপত্তা বলছেন এটা কি বেশি হয়েছে? দেশের মানুষ সরকার মাস চলে যায়, এনার্জি পায় না। আমরা নিরাপত্তার ব্যাপারে বলছি, আমাদের কোন ধরনের এক্সট্রা নিরাপত্তার কোনো প্রয়োজন নেই এবং তারেক রহমান সাহেবের নিরাপত্তা দেওয়ার আগে আমরা সরকারের কাছে আমাদের নিরাপত্তার জন্য কোনো আবেদন করি নাই, কথা বলে নাই। আমরা আমাদের স্কেলে চলছি, কিন্তু আজকে বললাম কেন? ভয়ে নয়, এটা জেনারেল পারসেপশনের কারণ। কারণ একজনের বিশেষত বোমা করে মানুষ মনে করবে যে ইজ সুপিরিয়র টু অ্যানাদার ওয়ান, যেহেতু এটা নির্বাচনের সময়। সেই কারণেই আমরা মৌলিকভাবে আল্লাহর উপর ভরসা করি, আল্লাহকে বলতে হবে, আমরা কোনো ভয় পাই না, নিরাপত্তা করবেন। আপনি যেটা বলছেন আমার সাথে আপনি জন্য আমি এক যে প্রত্যেকটি নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা এবং সমাচরণ জরুরি। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা এটা মেনটেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।